নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন রক্তের নেশা। কাহিনীটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য রচিত। মূল গল্পে যাবার আগে আপনাদের গল্পটির সম্বন্ধে একটা ধারণা দিতে চাইছি। আদরের ছোট বোন গার্থা ধর্ষিতা হয়ে মারা যাওয়ার আগে বলে গেছে এতটাই নাম। প্রতিশোধ নিতে বেরিয়ে পড়ল বড় ভাই জন ওয়েব। প্রিয়তমা স্ত্রী হত্যার বদলা নিতে যাজকের পোশাক বদলে ফেলল দুর্দান্ত গান ফাইটার আর্থার। অপূর্ব সুন্দরী রাউলা এলো যৌনতার ভয়ঙ্কর রূপ নিয়ে। ভয়ঙ্কর সুন্দরী ম্যাগি এলো প্রেমের মিষ্টি সুবাস ছড়িয়ে। ভয়ঙ্কর ভিলেন রূপে এলো আইনের মানুষ শেরিফ ওয়ার্ড। দুই বিরোধী র্যাঞ্চ সিবার আর ফ্লাশ ডায়মন্ডে বেঁধে গেল রক্তাক্ত লড়াই। রক্তের নেশায় পাগল হয়ে উঠেছে কয়েকটি বিচিত্র চরিত্র। লোভ, প্রেম, হিংস্রতা আর যৌনতার বিভৎস এক জগতে নিয়ে যাবে আপনাকে আজকের এই কাহিনী রক্তের নেশা। বিশাল প্রান্তরে একা দাঁড়িয়ে আছে একটা কেবিন। কানসাসের সূর্য এখন তাপ বিলিয়ে চলেছে অবিপদ হাতে। গোটা প্রান্তর উত্তপ্ত, আর সেই উত্তাপের আঁচ যেন কেবিনের ভেতরেও লাগছে। তবে পশ্চিমের আর অন্য সব কেবিনের মতোই এতেও কিচেন ও থাকার জায়গার মধ্যে কোনো আড়াল নেই। ফলে পুরো কেবিনকে একটা বিশাল হল ঘরের মতো মনে হয়। খুব বেশি আসবাবপত্র থাকে না এইসব কেবিনে। কটা চেয়ার, একটা গোল টেবিল এবং শোয়ার জন্য দুই একটা বিছানা। এতেও তার কোনো ব্যতিক্রম নেই, শুধু শোয়ার জন্য আলাদা দুটো বাঙ্ক। কেবিনে কিছুক্ষণ আগেই লন্ডভন্ড কাণ্ড ঘটে গেছে। চোখে মুখে একরাশ আতঙ্ক মেখে ভয়াবহ দুজন লোকের দিকে তাকিয়ে আছে অনিন্দ সুন্দরী এক যুবতী। কিন্তু ত্রাসে শঙ্কায় ওর চেহারা কালো দেখাচ্ছে এখন। বাঙ্কের দুই পায়ার সাথে টান টান করে বাঁধা ওর দু হাত। মেঝেতে বসিয়ে রাখা হয়েছে ওকে, পা দুটো সামনের দিকে ছড়ানো, হাঁটু পর্যন্ত ঢাকা পাতলা সুতির স্কার্টে। তার নিচে আর কিছু নেই। স্কার্টের বুকে মেয়েটির সুউচ্চ দুই স্তনের আভাস। নিঃশ্বাসের তালে তালে ওঠানামা করছে ভরাট স্তন দুটো। ওর ঠিক সামনেই টেবিলে বসেছে দুটো লোক, দুজনেরই হাতের গ্লাসে হুইস্কি। সামনে একটা বোতল নিয়ে বসেছে ওরা। থেকে থেকেই খ্যাক খ্যাক করে হেসে উঠছে দুজন। বিকৃত কামনায় ওদের মুখ বেঁকে গেছে। সারাক্ষণ তাড়িয়ে তাড়িয়ে দেখছে ওরা মেয়েটিকে। ওদের দৃষ্টির সামনে অসহায় বোধ করছে মেয়েটি। ঘরে কাজ করছিল ও। সকালের রোদ সবে গড়াতে শুরু করেছে মধ্য গগনের দিকে। কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে ওর বড় ভাই জন ওয়েব শহরের দিকে। ফিরতে দুপুর হয়ে যাবে। রান্নার কাজে ব্যস্ত ছিল গার্থা ওয়েব। ঠিক এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মতো আবির্ভূত হলো দুজন অশ্বারোহী। দুজনই বিশাল দেহে। প্রথমে ওরা একজনের সঙ্গে কথা বলে। জন নেই জেনে রিভলভারের মুখ থেকে ঠেলে নিয়ে আসে কেবিনের ভেতর। প্রথমে ওরা জনের কথা জিজ্ঞেস করে। জন নেই জেনে রিভলভারের মুখে ওকে ঠেলে নিয়ে আসে কেবিনের ভেতর। প্রথমে কয়েকবার জিজ্ঞেস করে লুটের টাকা কোথায় রেখেছে জন। বিস্মিত হয় গার্থা, কারণ জন সেরেফ একজন খেটে খাওয়া মানুষ। লুট, ডাকাতি এসবের মধ্যেও নেই মোটেও। ওদের কথার প্রতিবাদ করতেই ওদের চেহারা কঠোর হয়ে ওঠে। তারপর আর বাক্য ব্যয় না করে ওকে বেঁধে ফেলে বাঙ্কের পায়ার সাথে। সেই থেকে ওরা কেবল মদ খাচ্ছে আর ওর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে
খ্যাক খ্যাক করে। ভয়ে বুকটা হিম হয়ে আসছে গার্থার। মাথায় স্টেটসন পরা লোকটা অন্যজনের উদ্দেশ্যে বলল, আলোফ, শুধু মুখের কথায় কাজ হবে না, তাই না? আমারও তাই মনে হয়, ডাচ, চিন্তিত ভঙ্গিতে বলল আলোফ নামের লোকটা। তবে ছোকরিটা খাসা। হ্যাঁ হ্যাঁ করে হাসলো ডাচ। ওর চোখে কামনার মোদির দৃষ্টি। গতরে হাত পড়লে কথা বলতেও পারে। তাই হোক তাহলে, শরীরটাও বড় আনচান করছে ওকে দেখার পর থেকে। উঠে দাঁড়ালো দুজনেই একসঙ্গে। গার্থা আতঙ্কে আরো সিঁটিয়ে গেল, কিন্তু নড়াচড়ার উপায় নেই। বাধা যে দেবে তাও হবার নয়। তাছাড়া শক্তিশালী দুজন পুরুষের সঙ্গে সে পেরে উঠবে কি করে? এ সময় যদি জন এসে পড়ত, কিন্তু ও জানে এখন জন আসবে না। ফিরতে ফিরতে দুপুর, এরই মধ্যে যা সর্বনাশ হবার হয়েই যাবে। গার্থার সামনে এসে দাঁড়িয়েছে ওরা দুজন, চোখে নগ্ন লালসা। অনুনয় ভরা দৃষ্টিতে চাইল ওদের উদ্দেশ্যে। গার্থা বলল, জনের সাথে যদি তোমাদের কোনো গন্ডগোল থাকে, তার জন্য আমি কেন শাস্তি পাবো বলো? আমার কোনো ক্ষতি করো না তোমরা, দোহাই তোমাদের। তা তো আর হয় না সুন্দরী, বলল ডাচ। আলোফও সঙ্গে সঙ্গে কথা বলে উঠল, শুধু হাতে ফিরে যেতে পারি না আমরা। আর কিছু না হোক, একটু আনন্দ তো লুটে পুটে নেব। দোহাই তোমাদের, কাতরে উঠল গার্থা। আমাদের দয়া টয়া নেই সুন্দরী, দয়া করলে আনন্দ পাবো কোথায়? বলল আলোফ, জিভ দিয়ে ঠোঁট চাটতে চাটতে। ব্লাউজের সামনের দিকে গলার কাছটা মুঠো করে ধরল ডাচ। একটা হ্যাঁচকা টান দিল, পরপর করে ছিঁড়ে নেমে এলো ব্লাউজ। ফর্সা উন্নত স্তন দুটো উন্মুক্ত হয়ে পড়ল মুহূর্তেই। ডাচের টানের ধাক্কায় থরথর করে কাঁপছে উঁচু স্তন দুটো। সম্মোহিতের মতো ওদিকে চেয়ে আছে ডাচ। হাঁটু গেড়ে বসে আছে গার্থার পাশে। এটা আর থাকে কেন বলেই আলোফ এক টান মেরে স্কার্টটা খুলে ফেলল। স্কার্টের কোমরে ইলাস্টিক থাকায় ওটা আর ছেঁড়ার প্রয়োজন পড়ল না। পা দুটো গুটিয়ে বুকের কাছে নিয়ে এলো গার্থা, লজ্জা ঢাকার জন্য, কিন্তু পারল না। এক থাবা মেরে হাঁটু দুটো দুদিকে সরিয়ে দিল আলোফ। চমক ভাঙল ডাচের, বলে উঠল, থামো, আমি প্রথমে। স্ট্রাক করল আলোফ। ঠিক আছে, তুমি আগে, তারপর আমি, তারপর তুমি, তারপর। নিজের প্যান্টের বেল্টটা খুলে ফেলে গার্থার নগ্ন যৌবনের উপর ঝাঁপিয়ে পড়ল ডাচ। চিৎকার করে উঠল গার্থা, কিন্তু কিছুক্ষণ পর দুই উন্মত্ত পুরুষের উন্মত্ততা ছাড়া আর কিছুই রইল না ঘরের ভেতর। কেবিনে কিছু একটা গোলমাল আছে নিশ্চয়ই, জন ওয়েব ভাবছে এগুতে এগুতে। ওর প্রিয় ঘোড়া সোরেলের পিঠে চেপে আসছে জন ওয়েব। এখন কেবিন থেকে বড় জোর 100 গজ দূরে আছে ও। কেবিনের বাইরের দিকে রং নেই, রোদ জ্বলা চেহারা ওটার। জন ওয়েবের পিঠে অকৃপণ ভাবে ঢালছে সূর্য ওর খরতাপ। পুরে কয়লা হবার জোগাড় ওর। কেবিনের বাইরে কোনো আলামত নেই। সকালে যেরকম দেখে গেছে ঠিক সেই রকমই দেখাচ্ছে এখনো, কিন্তু কেমন যেন অস্বস্তি চেপে বসেছে ওর মনের ভেতর। এখন কিচেনের চিমনি থেকে ধোঁয়া ওঠার কথা, কিন্তু উঠছে না। তাছাড়া গেটটাও খোলা। গার্থার তো এতটা অসাবধানী হবার কথা নয়। বাইরে কোথাও গেছে নাকি? ওর ছায়াটাও তো দেখা যাচ্ছে না।
গার্থাকে না চিনলে হয়তো জনের মনে এত সংশয় দেখা দিত না, কিন্তু ও জানে গার্থা বেশ সাবধানী মেয়ে। 7-5 ভাবতে ভাবতে জন ওর ঘোড়া নিয়ে থেমে দাঁড়িয়ে পড়েছিল। একটু পরে আঙিনায় প্রবেশ করলো ও। কেবিনের সামনে এসে দাঁড়ালো জন। আস্তে করে নামলো ঘোড়া থেকে, নিঃশব্দে। স্ক্যাবার্ড থেকে টান দিয়ে বের করলো উইনচেস্টার রাইফেল। হাতে রাইফেলের ওজন অনুভব করে মনে খানিকটা স্বস্তিও ফিরে পেল। চেম্বারে একটা বুলেট এনে রাইফেলটাকে গুলি করার পজিশনে রাখলো। কেবিনের দরজার দিকে এগুতে এগুতে ডাকলো, গার্থা। নিস্তব্ধতার মধ্যে বড় জোর শোনালো ওর ডাক। ভেতর থেকে কাতরানোর শব্দ ভেসে এলো জনের ডাকের জবাবে। আর বিলম্ব না করে ছুট লাগালো ও কেবিনের দরজার উদ্দেশ্যে। ঘরে ঢুকে থমকে দাঁড়ালো ও। রক্তের নদীর ওপর পড়ে আছে গার্থার দেহ, প্রায় নিষ্পন্দ বলা চলে। কেবল কণ্ঠ থেকে বেরিয়ে আসছে ক্ষীণ আর্তনাদ। দুহাত দড়ি দিয়ে বাঁধা দুদিকে, পরনে ওর এক টুকরো কাপড় নেই। সারা দেহ ক্ষত বিক্ষত, কেউ যেন ছোড়া দিয়ে মোরব্বার মতো কেঁচেছে। আর্তনাদ করে উঠল জন। ভাইয়া, ভাইয়া, তুমি তুমি এসেছো? ক্ষীণ স্বরে কথা বলে উঠল গার্থা। চোখ দুটো বোঁজা ওর। তীব্র ব্যথায় ওর সুন্দর মুখটা কুঁচকে গেছে। হাঁটু গেড়ে বসে পড়ল জন ওর পাশে। কাছ থেকে গার্থার স্কার্টের টুকরো নিয়ে ঢেকে দিল গার্থার কোমর থেকে নিচের দিকটুকু। দাঁতে দাঁত চেপে জন নিজেকে সামলানোর চেষ্টা করছে। ওর কণ্ঠে হাহাকার ফুটে উঠল, কে কে করেছে এই কাণ্ড গার্থা? চিনি না, চিনি না ওদের। অনেক কষ্টে বলতে পারলো গার্থা। তবে নাম শুনেছি, একজনের নাম আলো, অন্যজন ডাচ। ঘরে ঢুকে প্রথমে তোমার কথা জিজ্ঞেস করলো, তারপর দুজন পশুর মতো ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। থেমে থেমে উচ্চারণ করছে ও। পালা করে কয়েকবার ওদের পাশবিক খিদে মেটানোর পর ওরা ছুরি দিয়ে ইচ্ছে মতো টার্গেট প্র্যাকটিস করেছে আমার উপর। আর পারছি না ভাইয়া, আমি আর বাঁচবো না। কিন্তু কিন্তু তুমি এর প্রতিশোধ নিও প্লিজ। প্রতিজ্ঞায় কঠোর হয়ে উঠল জনের মুখ। অবশ্যই প্রতিশোধ নেব গার্থা, তবে তুমি মরবে না, বাঁচবে। কথাটা কেমন যেন অর্থহীন শোনালো ওর নিজের কাছে, কারণ ও ভালো করে জানে এরকম ক্ষতবিক্ষত হওয়ার পর বাঁচানো অসম্ভব। দীর্ঘক্ষণ রক্তপাতের ফলে ওর জীবনী শক্তি ক্ষয়ে যাচ্ছে। গার্থার মাথাটা কোলের ওপর তুলে নিল ও। তার আগেই দড়ি দুটো কেটে দিয়েছে। জনের কোলে মাথা রাখার পর গার্থার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল ক্ষণিকের জন্য। তারপর ওর মাথা ঢলে পড়ল। পরদিন সকাল, কেবিনের কাছেই একটা ঢালে গার্থাকে কবর দিয়ে জন ওয়েব রওনা দিল সুইট ক্রিকের দিকে। প্রয়োজনীয় কাপড় চোপড় এবং অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়েছে ও। প্রয়োজনে পৃথিবীর ও প্রান্ত পর্যন্ত ধাওয়া করবে গার্থার খুনিদের ধরার জন্য। আগন্তুক দুইজন সুইট ক্রিকের লোক নয়,
হলে গার্থা চিনতে পারত। শেরিফের কাছে হয়তো কোনো সন্ধান পাওয়া যেতে পারে, কিন্তু পাওয়া গেল না। শেরিফের সাথে কোনো রকম লোকের দেখাই হয়নি। সেলুনে গিয়ে খোঁজ নিয়ে আশাবাদী হয়ে উঠল জন। বারকিপার জানালো গতকালই এসেছিল লোক দুটো। জনের কেবিন কোন দিকে তাও জিজ্ঞেস করেছিল ওরা। লোক দুটো ওমিং এলাকার গ্রেস শহর থেকে এসেছিল বলে জানায়। এ কথা জানার পর জন আর সময় নষ্ট করেনি, দ্রুত রওনা হয়ে গেছে ওমিং অঞ্চলের দিকে। সুইট ক্রিক থেকে ওমিং গ্রেজ শহরের বেশ দূরে। এই দীর্ঘ পথ চলার পর জন বুকে প্রতিশোধের আগুন নিয়ে পৌঁছলো গ্রেজে। পিঙ্ক লেফি গ্রেজের সবচাইতে ব্যস্ত সেলুন। জন ওয়েব ধীরে ধীরে ঢুকলো ওটে। ঘোড়াটা বাইরে বেঁধে রেখে এসেছে ও। এখন পর্যন্ত গার্থার হত্যাকারীর কোনো হদিশ পায়নি। গ্রেজে এসে থাকলে অনেক আগেই এসেছে ওরা। সুইট ক্রিকের বারকিপারের কাছ থেকে পাওয়া গেল ওদের চেহারা বর্ণনা এবং গার্থার কাছ থেকে পাওয়া নাম দুটো ছাড়া আর কোনো সম্বল নেই জনের কাছে ওদের খুঁজে বের করবার জন্য। তবে যে করে হোক ওদের খুঁজে বের করতেই হবে। এরকম নানা কিছু ভাবতে ভাবতে জন বার থেকে হুইস্কি নিল। গ্লাসটা নিয়ে একটা টেবিলের উদ্দেশ্যে পা বাড়াতে গিয়ে দাঁড়ালো ও। সেলুনের দরজায় দাঁড়িয়ে একটা লোক, সুচলো চেহারা, চোখে পাগলের মতো দৃষ্টি। ডাচের চেহারার বর্ণনা দিতে গিয়ে সুইট ক্রিকের বার কিপার এরকম চেহারার কথাই বলেছিল। লোকটা ডান হাত ডান অরুর সাথে বাঁধা হোলস্টারের কাছাকাছি রয়েছে। আমার নাম ডাচ, লোকটা জনের চোখের দিকে চেয়ে বলল শান্ত কণ্ঠে। শুনলাম আমাকে খুঁজছো নাকি তুমি? সাবধান হলো জন, বলল হ্যাঁ খুঁজছি তোমাকে, আমার বোনের মৃত্যুর ব্যাপারে তোমার সাথে আলাপ করবার জন্য। তাই নাকি? খ্যাক খ্যাক করে হেসে উঠল ডাচ নামের লোকটা। ওর হাত চলে গেছে হোলস্টারের উপর, রিভলভারের বাটে। ও ব্যাপারে আবার আলাপ কিসের? যাগ্গে এখনই তোমার কৌতূহল মিটিয়ে দিচ্ছে। একই সঙ্গে কয়েকটা ঘটনা ঘটে গেল মুহূর্তের মধ্যে। জনের হাত থেকে হুইস্কির গ্লাস খসে পড়েছে মেঝের ওপর। এরই মধ্যে সেলুনে গভীর নিস্তব্ধতা এসে গিয়েছিল। গ্লাস ভাঙার শব্দে আবার সবকিছু জীবন্ত হয়ে উঠল। গ্লাসটা ছেড়েই জন ঝাঁপ দিয়ে পড়ল বাঁ দিকে, কিন্তু তার আগেই গর্জে উঠেছে রিভলভার। বগলের কাছে শার্টের আস্তিনে টান পড়ল, কিন্তু ওদিকে কেয়ার করল না জন। ঝাঁপ দিয়ে পড়েই দ্রুত দুটো গড়ান খেল। এর মধ্যেই ওর হাতেও রিভলভার চলে এসেছে। শুয়ে শুয়েই গুলি চালালো জন। একটা গুলি ডাচের কপালে তৃতীয় নয়ন তৈরি করেছে, অন্য গুলি লেগেছে বুকে, ঠিক হৃৎপিণ্ডের ওপর। জনের কাছে এতটা ক্ষিপ্ত গতি আশা করেনি ও, কিন্তু বিস্মিত হবার আগেই দরাম করে আছাড় পড়ল ওর মৃতদেহ মেঝের ওপর। খবরদার, আর কোনো গোলমাল নয়। বার কিপার বেরিয়ে এসেছে। ওর হাতে শটগান, সোজা জনের বুকের ওপর তাক করে আছে। রিভলভার ছেড়ে উঠে দাঁড়াও, নির্দেশ দিল লোকটা। লোকটার দিকে রিভলভারের নল ঘোরাবার আগেই শটগানের .45 ক্যালিবারের গুলি ওর বুক ঝাঁঝরা করে দেবে। খবরদার, আর কোনো গোলমাল নয়। বার কিপার বেরিয়ে এসেছে। ওর হাতে শটগান, সোজা জনের বুকের ওপর তাক করে আছে। রিভলভার ছেড়ে উঠে দাঁড়াও, নির্দেশ দিল লোকটা। জন বুঝল লোকটার দিকে রিভলভারের নল ঘোরাবার আগেই শটগানের .45 ক্যালিবারের গুলি ওর বুক ঝাঁঝরা করে দেবে, তাই কোনো রকম ঝুঁকি নিল না ও। রিভলভারের মেঝের ওপর ফেলে দিয়ে একান্ত বাধ্য ছেলের মতো উঠে দাঁড়ালো, দুহাত ঘাড়ের কাছাকাছি, আত্মসমর্পণের ভঙ্গিতে তুলে ধরল।
জন বলল বারকিপারের উদ্দেশ্যে, দেখো আমার কোনো দোষ নেই, ওই প্রথম গুলি চালিয়েছে, তুমিও দেখেছো নিশ্চয়ই। ওসব কথা আইনের লোকদের বলো, বলল বারকিপার শান্ত কণ্ঠে। হাতের শটগান এক চুলো নড়ছে না। সেলুনের বাইরে রাস্তায় বেশ কিছু পদধ্বনি শোনা যাচ্ছে। ব্যস্ত সমস্ত হয়ে ছুটে আসছে সবাই। দড়াম করে খুলে গেল দরজা। দীর্ঘ দেহ বৃষস্কন্ধ এক লোক প্রবেশ করল সেলুনে। পেছনে পেছনে আরো কজন। জন দেখল সামনের লোকটির বুকে কোটের প্যাকেটের উপর ব্যাজ, শেরিফ। জন বলল, শেরিফ, আমি স্রেফ আত্মরক্ষার প্রয়োজনেই। থামো, ধমকে উঠল শেরিফ। জনকে কথা শেষ করতে দিল না। চলো এখন, কোনো ঝামেলা নয়, পরে শুনবো তোমার অজুহাত। শ্রাগ করল জন। শেরিফ মেঝে থেকে রিভলভারটা তুলে নিল। চলতে নির্দেশ দিল জনকে চোখের ইশারায়। খুব ভোরে অন্ধকার থাকতেই ঘুম ভেঙে গেল জন ওয়েবের। উঠে দেখল সেলের ভেতর ঘুমিয়েছিল ও। সারা গায়ে মাথায় তীব্র ব্যথা। উঠে বসতেই ব্যথায় মুখ কুঁচকে গেল ওর। মনে পড়ল সেলুন থেকে বের হবার সময় কে যেন পেছন থেকে মাথায় আঘাত করেছিল। তারপর আর কিছুই মনে নেই। সেল করিডরে একটা লণ্ঠন মিটমিট করে আলো বিলিয়ে যাচ্ছে। কোনো জানালা দেখতে পাচ্ছে না, সুতরাং পালানোর চিন্তা করাও বৃথা। ডেভিড কোয়ার্ড ওর সঙ্গে দেখা করতে আসবে কিছুক্ষণের মধ্যেই। খালি হাতে দ্রুত কয়েকটা ব্যায়াম করে নিল শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গ রক্ত সঞ্চালন করার জন্য। খুব একটা সময় পেল না জন। কিছুক্ষণের মধ্যেই শেরিফ মার্শাল কোয়ার্ড হাজির হলো ওর সেলের সামনে। শেরিফের পেছনে ফ্রক কোট পরা আরেকটা লোক, তবে ওর চেহারা দেখা যাচ্ছে না। কি অপরাধ স্বীকার করতে রাজি আছো? প্রশ্ন করল শেরিফ। কিসের অপরাধ? আমি আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে খুন করেছি। শান্ত কণ্ঠে বললেও জনের ভেতর ক্রোধ টানা বেঁধে উঠেছে। আত্মরক্ষার জন্য নিরহ নিরস্ত্র লোকটাকেই খুন করে ফেললে? ব্যঙ্গ ঝরে পড়ছে শেরিফের কথায়। নিরস্ত্র? নিরীহ? প্রায় গর্জন করে উঠল জন। কি বলছো তুমি? সবাই দেখেছে ঘটনাটা, অন্তত বারকিপার। রাখো তোমার বারকিপার, ধমকে উঠল শেরিফ। ওরা তোমার সাক্ষী নয়, আমার। সুতরাং আমি যা বলছি তাই হবে। জন স্পষ্ট বুঝতে পারছে ষড়যন্ত্রে ফেঁসে যাচ্ছে ও। পুরো ঘটনাটাই সুপরিকল্পিত। খুব ঝামেলায় পড়ে গেছো তুমি আগন্তুক, বলল শেরিফের সঙ্গের লোকটা। এবার এগিয়ে এসে শেরিফের পাশে দাঁড়িয়েছে ও। আপনি কে? সোজা পাল্টা প্রশ্ন জন ওয়েবের। তাড়াহুড়ো করে শেরিফ বলল, উনি মিস্টার জ্যাকব, বো জ্যাকব, অত্যন্ত সম্মানী লোক। আমি পরিচয় করিয়ে দিচ্ছি মার্শাল, বললেন বো জ্যাকব। গ্রেজের পশ্চিমে বিস্তৃত র্যাঞ্চ ফ্ল্যাশ ডায়মন্ডের মালিক আমি। কোনো কথা বলল না জন। সোজা জ্যাকবের চোখের দিকে চেয়ে রয়েছে ও। ওর দৃষ্টির সামনে অস্বস্তি বোধ করতে লাগলেও জ্যাকব দ্রুত বলে উঠলেন, আমার যথেষ্ট ক্ষমতা আছে। বিরক্তি বোধ করল জন। তাতে আমার কি? আমরা একে অন্যের সাহায্যে লাগতে পারি, অজুহাত দেখানোর ভঙ্গিতে বললেন জ্যাকব। তাই নাকি? তাচ্ছিল্যের সুরে বলল জন ওয়েব, ওর মুখে ব্যঙ্গের হাসি। এবার শেরিফের দিকে ফিরলেন জ্যাকব।
ওকে বললেন, মার্শাল, তুমি এখন যেতে পারো, আমি ওর সাথে একটু গোপনে কথা বলতে চাই। ঠিক আছে মিস্টার জ্যাকব, আমি যাচ্ছি, ওর সাথে কথা বলে চলে আসবেন আপনি। চলে গেল শেরিফ সেল ব্লক থেকে। দেখো, জ্যাকব বলতে শুরু করলেন ধীর কণ্ঠে, সি বারের সাথে আমার বিরোধ আছে। আমার পাশাপাশি ওই র্যাঞ্চের মালিক কুনরাড। কি নাম বললেন? শির দ্বারা সোজা হয়ে গেছে ওর। কুনরাড? কেন, চিনতে পারছো নাকি? ভিস কুনরাড আর আলফ কুনরাড দুই ভাই। জনির মুখ ভাব পরিবর্তিত হতে দেখে আরো অবাক হলেন জ্যাকব। আলফ কুনরাডের সাথে আমারও একটা হিসাব আছে, ওটা ঢুকিয়ে ফেলতে হবে। মুখমণ্ডল কঠোর হয়ে উঠেছে জনের, প্রতিশোধের আগুন জ্বলছে ওর দু চোখে। আলফের সাথে তোমার কি ব্যাপার? বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো জ্যাকব। ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, শীতল কণ্ঠে জবাব দিল জন ওয়েব। যাকগে, আমার কথা হচ্ছে তোমার সাথে একটা চুক্তিতে উপনীত হতে চাই। সেলের ভেতর থেকে আমি শুধু আপনার কথা শুনতেই পারি, কোনো কথা বলা সম্ভব নয় আমার পক্ষে। তোমাকে সেল থেকে বের করার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে, বলুন। শুনেছি তুমি মারাত্মক একজন গান ফাইটার। তোমার মতো একজন গান ফাইটার খুঁজছি আমি অনেক দিন থেকেই। আমার র্যাঞ্চের লোকদের মধ্যে ইদানিং সাহসের যথেষ্ট অভাব লক্ষ্য করছি। তুমি কাজ করবে আমার পক্ষে? একটু ভাবল জন। এই সময় জ্যাকব অনিশ্চয়তার দোলায় দুলতে লাগলেন। অবশেষে জন বলল, ঠিক আছে, রাজি আমি। হাঁপ ছেড়ে বাঁচলেন বো জ্যাকব। খুশি হয়ে বললেন, আমি যাই, শেরিফের সাথে কথা বলে আসি। বেরিয়ে গেলেন জ্যাকব সেল ব্লক থেকে। জন ভাবছে আবার না জানি কোন ঝামেলায় পড়া গেল। বোনের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে দাজকে খুন করেছ। এবার বাকি রইল আলফ, ওর কাছাকাছি পৌঁছে যাচ্ছে ও শিগগিরই। গ্রেসের আরেকটা সেলুনের নাম অক্সিডেন্টাল। একই দিন সন্ধ্যের সময় জন ওয়েব আর বো জ্যাকব বসে আছে অক্সিডেন্টালের বারে। তুমুল হট্টগোল আর লোকজনের ভিড়ে ক্লান্ত গোটা সেলুন। দেয়াল পেছনে নিয়ে বসে আছে ওরা দুজনেই। সামনের টেবিলে দুটো খালি গ্লাস এবং একটা জগ। জগটা খালি দেখে একজন সুন্দরী বারমেইড ছুটে এলো, দেহে সাগরের উত্তাল তরঙ্গ নিয়ে। পরনে পোশাক খুবই সংক্ষিপ্ত, ছোট একটা ব্লাউজ, খাটো স্কার্ট। স্কার্টের ঝুল কোমরের দিকে নিতম্ব পুরোটা ছাড়িয়ে যেতে পারেনি। টেবিলের সামনে এসে ঝুঁকে দাঁড়িয়েছে ও। ব্লাউজের সংক্ষিপ্ত বাঁধন থেকে স্তন দুটো লাফিয়ে বেরিয়ে আসার জোগাড়। আর কিছু লাগবে? মুখে কামাতুর হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলো ও। না, এখন আর না, আমাদের জরুরি কিছু কথাবার্তা আছে, সেগুলো সেরে নিন, তারপর, বললেন বো জ্যাকব। ঠিক আছে, মেয়েটি চলে গেল। বো জ্যাকব জনের উদ্দেশ্যে বললেন, তাহলে তোমার সাথে কথাবার্তা পাকা হয়ে গেল। তুমি কাজ করছো আমার র্যাঞ্চের হয়ে। আর কোনো কথা? না, আর কোনো কথা নেই, বলল জন। তবে বার কাউন্টারের ওদিক থেকে কয়েকটি মেয়ে তাকিয়ে আছে আমাদের টেবিলের দিকে। খুব সুবিধাজনক মনে হচ্ছে না আমার। ওদিক থেকে চোখ ফিরিয়ে জ্যাকব বললেন, ঘাবড়াচ্ছ কেন? ওরা স্রেফ মেয়ে মানুষ।
আবার ওদিকে গলা ছড়িয়ে ডাকলেন, এই লুসি, এদিকে এসো। বাড়ির সবচেয়ে দীর্ঘকায়া মেয়েটি টলমল পায়ে এগিয়ে এলো ওদের টেবিলের দিকে। ওদের সামনের টেবিলের ওপর দু হাতের ভর দিয়ে লুসি নামের মেয়েটি ঝুঁকে দাঁড়ালো। ওর গাউনের বড় করে কাটা গলার ভেতর স্তনের খাড়াইয়ের মধ্যে দেখা গেল গভীর উপত্যকা, ভেতরের অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। ওদিকে লোলুপ দৃষ্টি মেলে চেয়ে আছে জ্যাকব। ব্যস্ত নাকি? লুসিকে জিজ্ঞেস করলেন জ্যাকব। না না, কেন? পাল্টা প্রশ্ন করল লুসি। চলো তাহলে যাওয়া যাক, রাতটা একসাথেই কাটাই। লুসির উদ্দেশ্যে কথা কটা বলে দাঁড়ালেন জ্যাকব। জনের উদ্দেশ্যে বললেন, তোমার জন্য ওপরে একটা রুম ঠিক করা আছে, যাও বিশ্রাম নাও, কেমন? ঠিক আছে, আমিও যাচ্ছি এখনই। জ্যাকবদের পিছু পিছু এসে জন কাউন্টার থেকে রুমের চাবি দিল। ওর জিনিসপত্র আগেই পৌঁছে দেওয়া হয়েছে রুমে। অক্সিডেন্টালের নিচতলায় বার, কিচেন ইত্যাদি, আর উপরতলায় সার রুম। ঘরের দরজা বন্ধ করে কয়েক মিনিটের মধ্যেই জন সম্পূর্ণ নগ্ন হয়ে গেল। বিছানার দিকে পা বাড়িয়েছে মাত্র, এমন সময় নক হলো দরজায়। ঝট করে চেহারার সাথে ঝোলালো হোলস্টার থেকে রিভলভারটা তুলে নিল ও। দরজার দিকে রিভলভার তাক করে জিজ্ঞেস করলো, কে কে ওখানে? আমি। নরম নারী কণ্ঠে জবাব ভেসে এলো, আমি রাওলা। এগিয়ে এসে খিলটা খুলে দিয়ে আবার পিছিয়ে এলো। হাতের রিভলভার তেমনি চেয়ে আছে দরজার দিকে। হাঁকলো জন, দরজা খোলাই আছে, ভেতরে এসো। ক্যাঁচ কোচ শব্দ করে দরজার পাল্লা ফাঁক হলো। একজন মানুষ বলবার জন্য যথেষ্ট। করিডরের আলোয় রাওলাকে দেখা যাচ্ছে স্পষ্ট। নিচু গলায় বলল ও, এই, আমি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমাকে, হালকা গলায় বলল জন। তাড়াতাড়ি ভেতরে এসো আর দরজাটা লাগিয়ে দাও। দরজা লাগানোর শব্দ হলো খুট করে। ছিটকিনিও লাগিয়ে দিল রাওলা। আঁকড়ে ধরল ওকে। হে কি জন? বিস্মিত জিজ্ঞাসা করলো রাওলা। একেবারে নগ্ন যে। ঘুমোতে যাচ্ছিলাম। আমাকে নেবে না? অনেকদিন পর দেখা আমাদের, নরম কণ্ঠে বলল রাওলা। হ্যাঁ, অনেকদিন পর এলাম গ্রেজে। যাকগে, তুমি তো কোনোদিন আমার অনুমতি চাইতে না, আজ কি হলো? রাওলার দেহের কাঁপন অনুভব করছে জন নিজের দেহে। ওর সিল্ক গাউনের এখানে ওখানে কয়েকটা টান দিল জন। অন্ধকারের মধ্যেই ঠাকুর করে করে ঝপাট করে পায়ের কাছে পড়ে গেল ওটা। এখন দুজনের পরনে আর একটিও সুতো নেই। বিছানার দিকে ওকে আকর্ষণ করলো জন। এরপর ঘরের মধ্যে দুজনের ভারী নিঃশ্বাস। শেষে পরিতৃপ্তির আনন্দধ্বনি উঠে এলো রাওলার কণ্ঠ থেকে। বেশ কিছুক্ষণ ধরে পাশাপাশি শুয়ে আছে ওরা। প্রথম উত্তেজনার ঢকল কাটাচ্ছে ওরা। জন রাওলার নগ্ন দেহ আবার টেনে নিল বুকের মাঝে। এখন রাওলার দেহে আর সাড়া নেই, তবুও জনের কোমরের ওপর তুলে দিল রাওলা ওর ডান পা। প্রায় 3 বছর পর তোমার সাথে দেখা, তাই না জন? সেই ডে ডুডে শেষ কবে দেখা হয়েছিল আমাদের, বলল রাওলা। তাই? তা এতদিন কি করছিলে? জিজ্ঞেস করলো জন। কি আর করব, স্রেফ তোমার অপেক্ষায় দিন গুনছিলাম। জন বুঝল প্রশ্ন পাশ কাটিয়ে যাচ্ছে ওর এক সময়ের প্রেমিকা রাওলা।
জিজ্ঞেস করলো আবার, আমি এখানে জানলে কি করে? নিচে বাড়ি দেখেছিলাম তোমাকে ভিড়ের মধ্যে, তারপর কাউন্টারে জিজ্ঞেস করে জানলাম তুমি কোথায় আছো। রাওলার হাতের বাঁধন খুলে উঠে বসলো জন। ল্যাম্পটা জ্বালালো টেবিলের উপর। বিছানার কাছেই ছিল টেবিল। ঘর আলোকিত হলো। দুজনের কেউই লজ্জা পেল না নিজেদের নগ্নতায়। একটা সিগারেট রাওলাকে দিয়ে আরেকটা জন নিজে ধরালো। বো জ্যাকবের সাথে পরিচয় হলো কি করে? পিঙ্ক লেভির ঘটনায় আমাকে ধরেছিল শেরিফ। জ্যাকব আমাকে জেল থেকে ছাড়িয়ে আনে, বিনিময়ে আমাকে ওর সাথে কাজ করার প্রস্তাব দেয়। তাই ও, পিঙ্ক নেভির নায়ক তাহলে তুমি? চোখ কপালে তুলল রাওলা। ডাচকে মেরেছো তুমি? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? জিজ্ঞেস করলো জন তীক্ষ্ণ কণ্ঠে। বাতাসে কথা ভেসে বেড়ায়। আচ্ছা, ডাচকে মারলে কেন? বিশেষ কোনো কারণ কি? এর জবাব পরে পাবে তুমি রাওলা, শীতল কণ্ঠে বলল জন ওয়েব। এখন এ সম্পর্কে কথা বলার সময় নয়। শুধু বলতে পারি আমার বুকের ভেতর প্রতিশোধের আগুন জ্বলছে দাও দাও করে। কদিন আছো এখানে? কালই যাব জ্যাকবের র্যাঞ্চে। ও বলেছে পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখে নিতে।